পারতো না কারণ কারণ কি? কারণ সে বোবা ছিল। তারপর শোভা গল্পটি কোন ধারার? সামাজিক, বাস্তবধর্মী গল্প। শোভা অনুভূতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা, তো তোমাদের জন্য কিন্তু সুন্দরভাবে আমি কিছু এমসিকিউ বাছাই করে রাখছি। তো তোমরা দেখে নাও ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের এইখানে কি কমন কোনো এমসিকিউ আছে, আর তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো, এখানে কিন্তু গদ্য অংশ যা যা আছে তোমাদের সিলেবাসে যেইগুলো আছে সেইগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এইখানে দেখো গদ্য অংশ বোর্ড স্টাইল এমসিকিউ, বোর্ডে যেভাবে তোমাদের প্রশ্নে আসে সেইগুলোর মতো করে দিছে এইখানে। তো দেওয়ার কারণ এই যে এইখানে এ হইতেছে হলো এইটা কিন্তু ক থাকে, তো এটা আমি কিবোর্ডে আমার একটু সহজ হওয়ার জন্য আমি এখানে একটু ক দিয়ে দিয়েছি। তো তোমরা এতে ক ধরে নিও। তো দেখো, আমরা দেরি না করে ভিডিওতে চলে যাই। মূল কথাগুলো শেয়ার করি, মূল তোমাদের যে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই। তো এখানে দেখো, প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, তোমরা জানো প্রত্যুপকার লিখেছিল হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা যদি আসে তোমাদের কোনো এমসিকিউ, তোমরা কিন্তু এইটা তোমাদের আসবে যে প্রত্যুপকার কার কাব্যগ্রন্থ। তো এখানে কিন্তু তোমরা এখানে বলতে পারো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু লিখেছেন প্রত্যুপকার। তো তারপর দেখো এইখানে, এই যে এইখানে আবার বলছে, দেখো এইখানে যে 1 নম্বরে দেখো, প্রত্যুপকার রচনাটি কোন ধরনের লেখা? এখানে কিন্তু এতে আছে হলো তোমাদের গল্প আছে, বিতে প্রবন্ধ, সিতে হইতেছে হলো উপন্যাস, তারপর ডিতে হইছে নাটক। তো এইখানে দেখো, এইখানে যেইভাবে দিছে, তো এইখানে কিন্তু একেবারে সহজ ভাবে দিছে। এইখানে যে তোমাদের প্রশ্ন যেটা আসল প্রশ্ন সঠিক যেটা সেইটা কিন্তু এই যে এইখানে দেওয়া আছে, এখানে এই যে টিক মারা আছে, এটা কিন্তু সঠিক প্রশ্ন। তো তাহলে কি, প্রত্যুপকার রচনাটি কোন ধরনের লেখা? প্রবন্ধ। এটা হলো কোন ধরনের লেখা? এটা হলো প্রবন্ধ। টিক দেওয়া আছে, যেটা ঠিক সেইটা সঠিক। তো এতক্ষণ তোমাদের একটু বুঝিয়ে দিলাম, এখন আর লেট হবে না, এখন খুব তাড়াতাড়ি আমরা বলে দেব। এখানে দেখো, প্রত্যুপকার শব্দের অর্থ উপকারের প্রতিদান দেওয়া, উপকারের প্রতিদান দেওয়া। তারপর 3 নম্বরে, বিদ্যাসাগর প্রধানত পরিচিত সমাজ সংস্কার হিসেবে, সমাজ সংস্কার হিসেবে। রচনাটির মূল বক্তব্য কি? রচনাটির মূল বক্তব্য হচ্ছে কৃতজ্ঞতার গুরুত্ব, কৃতজ্ঞতার গুরুত্ব। তারপর বিদ্যাসাগরের ভাষার বৈশিষ্ট্য যুক্তিনিষ্ঠ ও সরল। তিনি অনেক সরল মনের মানুষ ছিলেন, এই জন্য এইখানে বলা হয়েছে যে যুক্তিনিষ্ঠ ও সরল। তারপর আমরা যদি দেখি যে প্রত্যুপকার এ কোন গুণের প্রশংসা করা হয়েছে? কৃতজ্ঞতা। বিদ্যাসাগর কোন ভাষায় পণ্ডিত ছিলেন? সংস্কৃত। রচনাটির উদ্দেশ্য নৈতিক শিক্ষা প্রদান। বিদ্যাসাগরের রচনার প্রতিফলিত মানবিক মূল্যবোধ। প্রত্যুপকার রচনায় গুরুত্ব পেয়েছে মানবিক সম্পর্ক। এখন আসি আমরা শোভা গল্পে। শোভা গল্পে যেটা আছে সেইটা হলো, প্রশ্ন হলো শোভা গল্পের কেন্দ্রীয় চরিত্র কে? এখানে থাকবে বাক্যান্দ্র, এতটুকুই থাকতে পারে, তো তোমরা দিয়ে দেবা শোভা। শোভাকে নিয়ে কিন্তু গল্পটা লেখা হয়েছে, এই জন্য কেন্দ্রীয় চরিত্র বলা হয়েছে শোভাকে। শোভা কথা বলতে পারতো না কারণ কারণ কি? কারণ সে বোবা ছিল। তারপর শোভা গল্পটি কোন ধারার? সামাজিক, বাস্তবধর্মী গল্প। শোভা অনুভূতি প্রকাশ করত কিভাবে? প্রকাশ করত চোখ ও আচরণের মাধ্যমে, ইশারা ইঙ্গিত আচরণের মাধ্যমে। গল্পটির মূল বিষয় কি? নারীর বেদনাময় জীবন। রবীন্দ্রনাথের লেখার বৈশিষ্ট্য মানবতাবাদ। গল্পে প্রকৃতির ভূমিকা, প্রকৃতির ভূমিকা হলো অনুভূতির প্রতীক। শোভার জীবনের প্রধান ট্র্যাজেডি হচ্ছে ভাষাহীনতা ও অবহেলা। তাকে সবাই অবহেলা করত, সে ভাষা বলতে পারতো না, মুখ দিয়ে কোনো কিছু বলতে পারতো না সে। গল্পের ভাষা আবেগঘন ও সহজ। শোভা গল্পের শিক্ষা মানবিক সহমর্মিতা প্রয়োজন। বই পড়া দেখো, প্রমোদ চৌধুরীর। বই পড়া রচনার মূল বক্তব্য হলো বুঝে বই পড়ার প্রয়োজনীয়তা গুরুত্ব সম্পর্কে এখানে বলা হয়েছে। লেখক সমালোচনা করেছেন
মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থায় মুখস্থ করলে তোমরা একটা সময় সেটা ভুলেও যেতে পারো, কিন্তু একটা জিনিস যদি ভালোভাবে দেখে শুনে পড়া, জেনে নেওয়া যে বিষয়টা, এইটা কিন্তু তোমার, তুমি যতদিন থাকবে ততদিন কিন্তু এটা থাকবে মুখস্থ। এই জন্য বলছে কবি যে মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে। তারপর দেখো বই পড়া কোন ধরনের রচনা? এটা হলো প্রবন্ধ। তারপর প্রকৃত জ্ঞানের লক্ষণ উপলব্ধি ও চিন্তা শক্তি। তারপর লেখকের ভাষার ধরন কি? যুক্তিবাদী ও শানিত। লেখকের মতে বই পড়ার উদ্দেশ্য কি? মানুষ হওয়া। এখানে একটু ভুল হয়েছে নাকি? ঠিক আছে। আচ্ছা, বই পোকা বলতে বোঝানো হয়েছে অন্ধ মুখস্থকারী। অন্ধ মুখস্থকারী। তারপর প্রবন্ধটির সুর কিরকম? ব্যঙ্গাত্মক ও যুক্তিনিষ্ঠ। রচনাটির উদ্দেশ্য কি? চিন্তা শক্তি জাগ্রত করা। বই পড়া থেকে শিক্ষণীয় বুঝে বই পড়া জরুরি। এমনি বই পড়লে কোনো লাভ নেই, এই জন্য বলছে এখানে বই পড়া আর শিক্ষণীয় হলো বুঝে বই পড়া। আমাটির ভেবু গল্প আমরা যদি দেখি, এখানে গল্পটি মূলত স্মরণ করাই শৈশবের স্মৃতি। আমাটির ভেবু এটা কিন্তু শৈশব নিয়ে গল্প। তো তার গল্পটির প্রকৃতি স্মৃতিচারণমূলক গল্প। ভেবু প্রতীক শৈশবের আনন্দ। লেখকের লেখার বৈশিষ্ট্য প্রকৃতি ও গ্রাম জীবন চিত্রণ। গল্পের আবহ স্মৃতিমধুর। প্রকৃতি গল্পে অনুভূতির অংশ। গল্পের ভাষা সহজ ও হৃদয়গ্রাহী। শৈশবকে লেখক দেখেছেন নির্মল ও আনন্দময়। গল্পে গ্রাম জীবনের চিত্র বাস্তব ও জীবন্ত। গল্পটির মূল সুর নস্টালজিয়া। নিমগাছ। নিমগাছ গল্পের প্রতীক নীরব ত্যাগ ও সেবা। বনফুলের প্রকৃত নাম বালাইচাঁদ মুখোপাধ্যায়। গল্পটির প্রকৃতি রূপ রূপকধর্মী গল্প। রূপক ধর্মী গল্প। নিমগাছ মানুষের উপকার করে ঔষধি গুণে ও ছায়া দিয়ে। গল্পটির মূল শিক্ষা নিঃস্বার্থ সেবা। তার কোনো আশা নেই, ভরসা নেই, আশা নেই মানুষ অন্যের থেকে কোনো কিছু আশা করা। গল্পের ভাষা হলো সংক্ষিপ্ত ও গভীর। নিমগাছের বৈশিষ্ট্য তিক্ত কিন্তু উপকারী। নিমগাছের পাতা কিন্তু অনেক তিতা, কিন্তু সেটা কিন্তু অনেক উপকারী। তারপর প্রকৃতির ভূমিকা কেমন? মানব কল্যাণে নিবেদিত। নিম গাছ দিয়ে কিন্তু অনেক উপকার হয়, পাতা দিয়ে অনেক উপকার হয়। গল্পে মানুষ ও প্রকৃতির সম্পর্ক নির্ভরশীল। গল্পটির আবেদন নৈতিক ও প্রকৃতি। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনাটির মূল বিষয় মানব হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থাপন করেছেন মানবিক আদর্শের প্রতীক হিসেবে। রচনাটি কোন ধরনের? জীবনীমূলক প্রবন্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান গুণ করুণা ও মানবতা। রচনার ভাষা সহজ ও প্রাঞ্জল। লেখকের উদ্দেশ্য মানবিক আদর্শ তুলে ধরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সহানুভূতিশীল ও উদার। রচনাটি পাঠককে শেখায় মানবিক হওয়া। মানুষ শব্দের তাৎপর্য মানবিক গুণাবলী। রচনাটির আবেদন নৈতিক ও মানবিক। এখানে কবিতা অংশ, তো এখানে প্রথম কবিতা অংশ বোর্ড পরীক্ষার কমন এমসিকিউ। কবিতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো এখানে কবিতাক্ষ নদ কবিটার কবিকে, এখানে কবি হলো মাইকেল মধুসূদন দত্ত নিজেই। তারপর কবিতাটির মূল বিষয় স্বদেশ প্রেম ও স্মৃতি বেদন। তারপর কবি কবিতাটি রচনা করেন
বিদেশে অবস্থানকালে, তিনি যখন বিদেশে ছিলেন তখন কিন্তু এই কবিতাটি লেখেন। কপোতাক্ষ নদ কিসের প্রতীক? মাতৃভূমি। কবির প্রধান অনুভূতি? স্বদেশ বিরহ। কবিতাটি কোন ধরনের? দেশাত্মবোধ গীতি কবিতা। কবির সাহিত্য ধারা রোমান্টিক ও মহাকাব্যিক। কবিতার ভাষার বৈশিষ্ট্য উচ্চকিত ও আবেগঘন। কবিতায় নদী স্মরণ করায় শৈশব ও অতীত। কবিতার মূল শিক্ষা মাতৃভূমির প্রতি ভালোবাসা চিরন্তর। এরপর জীবন বিনিময় গোলাম মোস্তফা। জীবন বিনিময় কবিতার মূল ভাব আত্মত্যাগ ও আদর্শবাদ। কবিতায় জীবন উৎসর্গ করা হয় মহৎ উদ্দেশ্যে। কবিতাটি কোন ধরনের? নৈতিক ও আদর্শমূলক কবিতা। কবির মতে জীবনের মূল নির্ধারিত হয় আদর্শে। কবিতার ভাষা সহজ ও প্রাঞ্জল। কবিতায় কোন গুণের প্রশংসা করা হয়েছে? ত্যাগ ও সাহস। কবিতাটি পাঠকের উদ্বুদ্ধ করে আত্মত্যাগে। কবির সাহিত্য চেতনা নৈতিক ও আদর্শবাদী। কবিতার আবেদন নৈতিক ও অনুপ্রেরণামূলক। কবিতার মূল শিক্ষা আদর্শের জন্য জীবন দেওয়া মহৎ। ওমর ফারুক। কাজী নজরুল ইসলামের ওমর ফারুক। ওমর ফারুক কবিতার কবি হল কাজী নজরুল ইসলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু পরিচিত ছিলেন ন্যায় বিচারক হিসেবে। কবিতার মূল চেতনা ন্যায় ও সত্যের আদর্শ। কবিতাটি কোন ধারার? ধর্মীয় ও আদর্শমূলক কবিতা। নজরুলের ভাষার বৈশিষ্ট্য উদ্দীপনাময় ও শক্তিশালী। ওমর রাদিয়াল্লাহু ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। কবিতায় ওমর ফারুক রাদিয়াল্লাহুকে প্রতীক কিসের প্রতীক? ন্যায়ের প্রতীক। কবিতার উদ্দেশ্য আদর্শ প্রতিষ্ঠা। কবিতায় যে মূল্যবোধ ফুটে উঠেছে ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতা। কবিতার মূল শিক্ষা ন্যায় শ্রেষ্ঠ শক্তি। সেই দিন এই মাঠ। জীবনানন্দ দাশ। কবিতার মূল অনুভূতি স্মৃতিবেদন ও নস্টালজিয়া। কবি স্মরণ করেছেন শৈশব ও অতীত দিন। কবিতায় মাঠ প্রতীক হারানো শৈশব ও সময়। কবিতায় আবহ বিষণন ও নির্জন। জীবনানন্দের কবিতার বৈশিষ্ট্য স্মৃতিময় ও নিঃসঙ্গ চেতনা। কবিতার ভাষা নরম বিষণন। কবি কিসের বেদনা প্রকাশ করেছেন? হারানো সময়ের। কবিতাটি কোন ধরনের? স্মৃতিচারণমূলক কবিতা। কবিতায় প্রকৃতি অনুভূতিত বাহক। কবিতার মূল শিক্ষা সময় আর ফিরে আসে না। বৃষ্টি। ফররুখ আহমদ। বৃষ্টি কবিতার প্রধান বিষয় প্রকৃতি ও পুনর্জাগরণ। বৃষ্টি এখানে প্রতীক আল্লাহর রহমত ও কল্যাণ। কবির কবিতার বৈশিষ্ট্য ইসলামী চেতনা ও নৈতিকতা। কবিতায় বৃষ্টির প্রভাব প্রাণ সঞ্চার ও শুদ্ধতা। কবিতার ভাষা চিত্রকল্পময় ও ছন্দময়। কবিতার আবহ প্রশান্ত ও আশাবাদী। কবিতায় প্রকৃতি আশীর্বাদ স্বরূপ। কবিতার আবেদন আধ্যাত্মিক ও প্রকৃতিমুখী। কবিতায় ফুটে উঠেছে সৃষ্টিকর্তার কৃপা। কবিতার শিক্ষা প্রকৃতি মানুষের কল্যাণে নিয়োজিত। আমি কোনো অগন্তুক নই। আহসান হাবীব। কবিতার মূল বক্তব্য স্বদেশের সঙ্গে আত্মপরিচয়। কবি নিজেকে পরিচয় দিয়েছেন এই দেশের সন্তান হিসেবে। কবিতায় আমি বুঝাই সাধারণ মানুষ ও দেশবাসী। কবিতার ভাষা
সহজ ও দৃঢ় প্রত্যয়ী। কবিতায় প্রকাশ পেয়েছে আত্মপরিচয়ের চেতনা। কবি বিরোধিতা করেছেন বিচ্ছিন্নতার ধারণার বিরুদ্ধে। কবিতার সুর আত্মবিশ্বাসী ও দৃঢ়। কবিতার দেশ প্রতীক, পরিচয় ও অস্তিত্ব। কবিতার আবেদন মানবিক ও স্বদেশ চেতনা। কবিতার মূল শিক্ষা মানুষ তার দেশ ও মাটির অংশ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। কবিতার মূল বিষয় স্বাধীনতার জন্য সংগ্রাম করা। স্বাধীনতা এসেছে রক্ত ও ত্যাগের বিনিময়ে। কবি পরিচিত স্বাধীনতা ও নগর চেতনার কবি। কবিতার ভাষা আবেগঘন ও উদ্দীপনাময়। কবিতায় কার ত্যাগ স্মরণ করা হয়েছে? শহীদ ও সাধারণ মানুষের। স্বাধীনতা প্রতীক, স্বপ্ন ও অধিকার। কবিতার আবহ গৌরব ও বেদনা মিশ্রিত। কবিতাটি কোন ধারার? দেশাত্মবোধক কবিতা। কবিতার আবেদন জাতিগত ও ঐতিহাসিক। কবিতার শিক্ষা স্বাধীনতা থেকে অর্জিত হয়। বুশেক আল মাহমুদ। বুশেক কবিতার বিষয় গ্রাম বাংলা ও ঋতুচেতনা। বুশেক মাসের বৈশিষ্ট্য খড় ও উস্ক, বৃষ্টিমুখর। আল মাহমুদের কবিতার বৈশিষ্ট্য লোকজ ও গ্রামীণ চেতনা। কবিতায় প্রকৃতির রূপ রুক্ষ ও শক্তিশালী। বুশেক প্রতীক নবজাগরণ ও পরিবর্তন। কবিতার ভাষা শক্তিশালী ও চিত্রময়। কবিতায় গ্রাম বাংলার চিত্র বাস্তব ও জীবন্ত। কবিতার আবহাওয়া উদ্দীপক ও প্রাণবন্ত। কবিতার আবেদন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী। কবিতার মূল শিক্ষা পরিবর্তনের মধ্যেই জীবনের গতি। তো এই ছিল তোমাদের প্রশ্নগুলা, এমসিকিউ যেগুলা। তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসতে পারে, তোমরা একটু ভিডিওর 2 দিনের মধ্যে বুঝতে পারবা। আর এটাতে অনেকগুলো একটু উল্টোপাল্টা টাইপের এইখানে প্রশ্ন আছে কিছু, এইগুলা দেওয়ার আসছিল না, এইগুলা মানে কিছু প্রশ্ন আছে আর কি, সেই যেইগুলা দেওয়া ঠিক হয় নাই। তো নেক্সট যখন আবার ভিডিও আসবে এই টপিকের উপর, তখন কিন্তু আমরা কমন কমন করে কিন্তু ভালো ভালো এমসিকিউ যেইগুলা সেইগুলো কিন্তু এইখানে আমরা এক জায়গায় করে এইগুলা দিয়ে আমরা করব, এইগুলা দিয়ে আমরা ভিডিও বানাবো, তখন তোমরা দেখে নেবা। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা শেষ করতেছি। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও কেমন লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্তই, শেষ পর্যন্ত যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।